অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে নূর। বিষণ্ণতার মরণবাণ বারবার আঘাত করছে তার বুকের ভিতর। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নূর, রাফসান শিকদারের একমাত্র আদরের মেয়ে। নূরের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকে নূরের বাবা নূরকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজের দ্বিতীয় বিয়ের কথা কখনো চিন্তা করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। কামিনী চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, কিন্তু রাফসান শিকদার কখনো তার কথা পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব আর আমার নূর একা হয়ে যাবে, তা আমি কখনো মানতে পারবো না। এই সংসার তারই ছিল আর তারই থাকবে। বিয়ে নিয়ে এটাই যেন এ বাড়িতে তোমার শেষ কথা হয়। নূরের সামনে কখনো এ ব্যাপারে কোনো কথা বলেনি কামিনী। তখন থেকে নূরের উপর ক্ষোভ তৈরি হয় কামিনী চৌধুরীর। নূরের মা মিসেস তারা মারা যাওয়ার পর কামিনী চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। আমজাদ চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদশা দেন রাফসান শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে তা সে কোনোভাবেই মানতে পারেনি। তাই আমজাদ চৌধুরী বাধ্য হয়ে নূর মঞ্জিলেই থেকে যান। আশমিন তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি। সে কানাডায় হোস্টেল থেকে পড়াশোনা করত। ওখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আসবে জানায় সে। নূর যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন আশমিন প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও নূর যায়নি। আশমিনের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। কামিনী চৌধুরী নূরকে আশমিনা থেকে দূরে থাকতে বলেছে। তাই নূর আশমিনা থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে চলত। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় নূরকে খুব একটা সময় দিতে পারত না রাফসান শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। রাফসান শিকদার নিজের বোনের কাছে নূরের দায়িত্ব তুলে দিয়ে অনেকটাই চিন্তামুক্ত হয়েছিলেন, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তা সে গুণাক্ষরেও টের পায়নি। কামিনী চৌধুরী নূরকে সারাক্ষণ লাঞ্ছনা গাঞ্ছনা করতেই থাকতো। সারাক্ষণ চুপচাপ থাকা আরও বেশি চুপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। আশমিন দেশে আসার পর রাফসান শিকদারের সাথে বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। রাফসান শিকদারও হাসি মুখে হাতে কলমে আশমিনকে সব কিছু শেখাচ্ছিলেন। আশমিন বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে নূর একদিনও তার সামনাসামনি আসেনি। প্রথম অবাক লাগলেও আশমিন অতটা পাত্তা দেয়নি। আশমিন বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয় নূরের সাথে। যেদিন পার্টি ক্লাব থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় আশমিনের, বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চেপে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢোকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারো মোহনীয় গলা শুনে পা থমকে গেল আশমিনের। কান খাড়া করে শুনতেই বুঝতে পারল কণ্ঠটা ছাদ থেকে আসছে। আশমিন এগিয়ে গেল ছাদের দিকে। নূর ছাদের চিকন রেলিংয়ের উপর বসে এক মনে গাইছিল, জানি একদিনই আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো, জানি একদিনই আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে, ফিরব না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে, একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে জানি একদিন ভুলে যাবে সবাই আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধরায়, জানি একদিন এক মুহূর্ত আরও মনে পড়বে না আমার, কথা ফিরবে না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে, একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হো। ছাদে আসতেই আশমিনের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। কয়েকটা শুকনো ঢোক গিলে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদ নগরে রাজকুমারী ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। আশমিনের মনে হলো এটা একটা বার্বি ডল।
কুড়ানো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের উপর উড়ে আসছে বরাবর। তাতে কোনো ভ্রুক্ষেপই নেই তার। নূরের চোখগুলো ঠিক বারবি ডলের মতো। হালকা পাতলা গড়নের মেয়েটিকে আশ্বিনের কাছে একটা আদুরে বাচ্চা মনে হলো। জানি একদিন দূর থেকে দেখব সবাই এই ভুলে যাওয়াও। জানি একদিন চোখ থেকে পড়বে শুধু অশ্রারই ধারা, ফিরব না আর কোনো দিন এই পৃথিবীতে। কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে একদিন চলে যাব। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। ফিরব না আর কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে। একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে হোক। নূরের কণ্ঠে এমন বিশ্বাস শুনে কপাল কুঁচকে গেল আশ্বিনের। মেয়েটাকে তা নিয়ে সে যথেষ্ট সন্দিহান। হঠাৎ করে নিজের ঘর থেকে বেরিয়ে এলো আশ্বিন। দ্রুত পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর তখন আশ্বিনের উপস্থিত টের পায়নি। আশ্বিন এক ঝাটকায় নূরকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে নূর ধাক্কা খেলো আশ্বিনের শক্ত বুকে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আশ্বিনের কঠোর কণ্ঠস্বর মোটেও বিচলিত করল না নূরকে। আশ্বিন থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় জবাব দিল, আমি নূর, মঞ্জিলের নূর। শক্ত দৃষ্টি নরম হলো আশ্বিনের। অবাক চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। পিছনে না তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার আশ্বিন জাইন। আর শোয়ার ভুল তো একেবারেই নয়। আই হেট আনএক্সপেক্টেড টাচ। আশ্বিন হাঁ করে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? আনএক্সপেক্টেড টাচ? এ তো তেজ। বাঁকা হাসলো আশ্বিন। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তর হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল নূর আর আশ্বিনের জীবনে। আশ্বিন নূরকে মনে মনে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করেনি। তবে রাফসান শিকদার ঠিকই বুঝতে পারলেন ভাইগনার মনের কথা। আশ্বিন তার মেয়ের অমর্যাদা কখনো করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। আশ্বিনকে জিজ্ঞেস করতেই আশ্বিন অকপটে স্বীকারও করে নিল। রাফসান শিকদার ভাবল, তার এই ঝুঁকিপূর্ণ জীবনে মেয়েকে আশ্বিনের মতো কারোর কাছে মেয়েকে দিয়ে যেতে পারলেই মরেও শান্তি পাবেন। ততদিন নূরের এসএসসি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তবে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়াটাও সম্মতি দিলেন না সে। কামিনী বেগম ভাইয়ের দেওয়া প্রস্তাব সাথে সাথেই লুফে নিলেন। ছেলে একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অঢেল স্বসম্পত্তির মালিক তার ছেলেই হবে। নূরকে সরানো চুটকির ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্কে না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেললেন কামিনী চৌধুরী। আপাতত সিদ্ধান্ত হলো মাওলানা দিয়ে বিয়ে পড়িয়ে রাখবে। নূরের 18 বছর হলে রেজিস্ট্রি করে ফেলবে। সবাই সায় দিলেও আশ্বিনের কপালে ছিল চিন্তার ভাঁজ। বিয়েটা নূর কিভাবে নেবে যা নিয়েও সেও যথেষ্ট চিন্তায় আছে। নূরের সেফটির জন্য বিয়ের কথাটা পাসকান হতে দেওয়া যাবে না। তার দুর্বলতায় ভেবে সবাই নূরকে টার্গেট করে ফেলবে। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসের চারদিকে গাছপালা দুলে দুলে উঠছে। বারান্দায় বসে একমনে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়া ফুলে গাছটি নতুন সাজে সেজেছে, সেদিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে এই ধ্যানে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়ল রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল সে। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু, ভিতরে এসো। কি করছিলে মা? এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? মুচকি হেসে ভেতরে আসতে আসতে নূর বাবার কথায় প্রত্যুত্তর করল না। রুমে এসে সোফায় বসলো। রাফসান শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়াল করারই সময় পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়নার ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। নূর মলিন হাসল, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া
তুমি আমার রুমে আসো না আব্বু। তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় নয়। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলেই মেয়ের কাছে আসে না? অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি। আসতে পারো আব্বু, তবে গল্পের পাট আমাদের অনেক আগেই চকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে? না মা, তুমি বলো, তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। রাফসান শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইতস্ত করছে। মেয়ে এখনো ছোট, তার উপর আশমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশায় আছি তাতে আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিতে। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বোঝো না মা। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করার গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনই নেবে আব্বু। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলো, দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন জায়গা। এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা। তাই নিজেকে সেভাবে তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে। তাই নিজেকে শক্ত করো। নিজেকে ঠিক এতটাই কঠোর করো যাতে কেউ শত আঘাতেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেওয়া যাবে না। বুঝতে পেরেছো আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন। কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন। এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল রাখা আছে। তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গার হদিশ তুমি বাদে আর একজন শুধু জানে। সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আশমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হেসে উঠলেন রাফসান শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, আশমিন খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে দেখো। তোমার আমার ঠিক দুটো হাতের মতো। আশমিন আমার রাজনীতি দিকটা সামলাবে, আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত সব কিছু আশমিন দেখবে। সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর একটু ভরসা রেখো মা, ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল। কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না। এক সপ্তাহের মাথায় হুজুর থেকে আশমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখে ছিল সারাটা সময়। নূরের প্রতি মেয়েকে ভালোবাসাও দেখিয়েছিলেন খুব। নূর শুধু তাচ্ছিল্যের হাসি হেসেছে। নূরের মতো আশমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতোই বাইরে কাউকে তাদের বিয়ে নিয়ে কিছু জানানো হয়নি। নূরেরও এতে কোনো মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে বেরাস না করেই কেউ বিয়ের আসরে বসতে পারে, তা নূরকে না দেখলে বুঝতেই পারতো না আশমিন। সেও ট্রেডমিল থেকে নেমে এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় উজু করে এসে কবুল বলেছে দুজন। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা, না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতেই নূর নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে। আজ সে সারাদিন ঘুমাবে। আশমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে। ঘুমান্ত নূরকে কোলে করে নিজের রুমে নিয়ে এলো আশমিন। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছে। পালকি করে নেওয়ার অপশন নেই আপাতত, তাই কোলে করে তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাস্ক, সো বি কমফোর্টেবল ডিয়ার। আশমিনের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আশমিনের বাহুতে। আশমিন তা দেখে বাঁকা হাসল। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল,
ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়েই উল্টো ঘুরে শুয়ে পড়ল। আসমিনও মুচকে এসে নূরের পাশে শুয়ে নূরের কানে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেক দিন তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে নূর? ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি। ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করে করি, কি বলো? নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সে কবে তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেম প্রকাশ হওয়ার ভয়েই তো তার থেকে নিজেকে এত দূরে রাখা। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে করে বলল, ঘুমাও। আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমুও খেতে পারি। আমাকে কিপটে ভেবো না, বর হিসাবে আমার মন অনেক বড়। বলতে বলতেই নূরের সারা মুখে চুমু খেয়ে ফেলল আসমিন। নাও, প্রমাণ দিয়ে দিলাম। নূর হাঁ করে তাকিয়ে রইল আসমিনের দিকে। মনে মনে বিড়বিড় করল, অসভ্য। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।